সবাইকে এই চ্যানেলে স্বাগত। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বা ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলা হয়। ইনিশিয়ালি ভারতের বিভিন্ন রেজিমেন্টের সিপাহীদের দ্বারা এই বিদ্রোহের সূচনা হয়, কিন্তু ধীরে ধীরে এই বিদ্রোহকে নেতৃত্ব দেওয়ার জন্য বড় বড় লিডাররা চলে আসে এবং সাধারণ মানুষও এই বিদ্রোহের সাথে জুড়ে যায়, যেটা ফাইনালি গিয়ে একটা মহাবিদ্রোহের রূপ নেয়। এখন এই বড় বড় লিডার এবং ভারতের সাধারণ মানুষজন যে যে কারণে এই বিদ্রোহের সাথে জুড়ে গেল, সেগুলিকেই এই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কারণ বলা হয়। তো এই কারণগুলো নিয়েই আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব। ইংরেজরা শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এবং নিজেদেরকে সর্বশ্রেষ্ঠ দেখানোর জন্য মানুষকে কতটা নিচে নামাতে পারে, কতটা অপমান করতে পারে, এই কারণগুলো থেকে সেটা বোঝা যায়। এছাড়া ভারতীয় সমাজে উঁচু নিচু ভেদভাব তো ছিলই, কিন্তু সেটা কিভাবে চরম পর্যায়ে চলে যায় সেটাও এই কারণগুলোর মাধ্যমে বোঝা যায়, এবং এরকম আরো অনেক কিছু। তো এক এক করে আমরা এই কারণগুলো এবার দেখি। মহাবিদ্রোহের কারণ বলতে বোঝায় যে কি কি কারণে ইংরেজদের প্রতি ভারতীয় জনগণের অসন্তুষ্টি, রাগ, ঘৃণা এইসব তৈরি হয়। তো সেই কারণগুলোকে কিছু ক্যাটাগরিতে ভাগ করা যায়, যেমন রাজনৈতিক কারণ বা পলিটিক্যাল কজ, অর্থনৈতিক বা ফাইন্যান্সিয়াল কারণ, এছাড়া সামাজিক কারণ, ধর্মীয় কারণ, সামরিক কারণ, আর প্রত্যক্ষ বা ইনস্ট্যান্ট কারণ। তো প্রথমেই আসি রাজনৈতিক কারণ সম্পর্কে। 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের সন্ধির পর থেকেই ইংরেজরা বিভিন্ন উপায়ে ভারতের বিভিন্ন এরিয়ার নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিতে থাকে, যেমন রিং ফেন্স পলিসি, সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ডক্ট্রিন অফ ল্যাপস, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, এই সমস্ত নিয়ম লাগিয়ে, এছাড়া এট লাস্ট যুদ্ধের মাধ্যমেও বিভিন্ন এরিয়ার নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে নেয়। এখন বিভিন্ন জায়গার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া মানে বিভিন্ন এরিয়ার রাজাদের কাছ থেকে তাদের ক্ষমতা নিয়ে নেওয়া, এই ঘটনাটাকে ওই রাজ্যের সাধারণ মানুষ খুব একটা ভালো চোখে দেখতো না, এবং ধীরে ধীরে ওই সমস্ত প্রজাদের ভেতর একটা ক্ষোভের জন্ম নিতে থাকে। উদাহরণস্বরূপ বলা যায় যে দিল্লিতে মোগল সম্রাট তখন ছিল বাহাদুর শাহ দ্বিতীয়। 1856 খ্রিস্টাব্দে বাহাদুর শাহ দ্বিতীয়কে এই শাসক থেকে বহিষ্কার করে দেওয়া হয় এবং তার বাদশাহ উপাধি সেটাকে বিলুপ্ত করে দেওয়া হয়। এই ঘটনাটাকে ওখানকার প্রজারা চরম অপমানজনক বলে মনে করে। এছাড়া নাগপুর ও অযোধ্যার ক্ষেত্রেও এইরকম কিছুটা ঘটনা ঘটে। এই যে এইখানে হলো নাগপুর আর এইখানে হলো অযোধ্যা। গভর্নর জেনারেল ডালহৌসি এই নাগপুর ও অযোধ্যা নির্লজ্জভাবে দখল করায়, এবং কারণ না কারোর আদেশে এই নাগপুর ও অযোধ্যার রাজবাড়ি থেকে ওই রাজ পরিবারের সদস্যদের বের করে দেওয়া হয়। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু তারপর দেখা যায় যে এই নাগপুর ও অযোধ্যার যে রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদ লুট হয়, এবং এই রাজপ্রাসাদের ভেতর যা ছিল সমস্ত কিছু লুট হয়ে যায়, যেমন আসবাবপত্র, ধন সম্পদ, অলংকার, বিভিন্ন পশু পাখি, সব কিছু লুট হয়ে যায়। এবং তার বেশ কিছু জিনিস কলকাতা, মাদ্রাজ আর বোম্বের বাজারে লোককে দেখানোর জন্য ওপেন বিক্রি হয়। এই রাজ্য দখলের থেকেও এই রাজপ্রাসাদ লুট করার যে ঘটনা, এটাকে চূড়ান্ত লজ্জাজনক ঘটনা বলে মনে করা হয়। অনেকটা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে রাজভবন লুট করার মতন ঘটনা। তো যাই হোক, রাজনৈতিক কারণে বলা যায় যে বিভিন্ন রাজা বা জমিদারদের তাদের এরিয়া থেকে সরিয়ে দেওয়া হয়, সেই জন্য ওই এলাকার প্রজারা খুব অসন্তুষ্টি প্রকাশ করে এবং ওই রাজা ও জমিদারের ভেতরেও একটা ক্ষোভের জন্ম নেয়। এরপরে আসি অর্থনৈতিক কারণ বা ফিনান্সিয়াল কজ। পুরো ভারত জুড়ে মানুষের ভেতর সব থেকে বেশি ক্ষোভ প্রকাশ হয়েছিল এই ফাইন্যান্সিয়াল কজ বা অর্থনৈতিক কারণের জন্য। ইংরেজরা যখন ধীরে ধীরে পুরো ভারতের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়ে নেয়, তখন ভারতের এরিয়া থেকে কর আদায়ের জন্য বিভিন্ন পদ্ধতি নিয়ে আসে, যেমন দ্বৈত শাসন ব্যবস্থা, চিরস্থায়ী বন্দোবস্ত, রেওয়াতবাড়ি ব্যবস্থা, মহলবাড়ি ব্যবস্থা ইত্যাদি। এখন এই সমস্ত ক্ষেত্রেই ইংরেজরা কৃষকদের কাছ থেকে অনেক বেশি পরিমাণে কর আদায় করত। এই জন্যই কৃষকদের অবস্থা আরো বেশি করে করুণ হয়ে পড়ে এবং অলমোস্ট সমস্ত কৃষকই প্রচন্ড পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়ে। এর পাশাপাশি ছোটখাটো শিল্পী বা ব্যবসায়ীদের উপরেও খুব প্রভাব পড়ে। ভারতে যখন ইংরেজদের একচেটিয়া ব্যবসার একটা অধিকার হয়ে যায়, তখন ইউরোপ থেকে যে সমস্ত পণ্য আসতো, সেই সমস্ত পণ্যের ওপর ভারতে কোনো ট্যাক্স লাগতো না। মানে ইংরেজ থেকে যে সমস্ত জিনিসপত্র আসছে, সেই সমস্ত জিনিসপত্র ভারতের বাজারে বিক্রি করার জন্য কোনো ট্যাক্স দিতে লাগতো না। অন্যদিকে ভারতীয় যে সমস্ত শিল্পীরা রয়েছে, তারা যে সমস্ত জিনিসপত্র বানাচ্ছে, সেই সমস্ত জিনিসপত্রই ভারতের বাজারে বেচাকেনা করার জন্য প্রচুর পরিমাণে ট্যাক্স বা কর দিতে হচ্ছে। ফলে ধীরে ধীরে এই ভারতে দেশীয় পণ্যের মার্কেটটা ডাউন হয়ে যায়, আর দেশীয় যে সমস্ত শিল্পীরা রয়েছে, শিল্পী বা ব্যবসায়ীরা রয়েছে, তারা খুব ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এরপরে ইংরেজরা যখন ভারতের নিয়ন্ত্রণ নিজেদের আন্ডারে নিয়ে নেয়, তখন ভারত থেকে প্রচুর দামি দামি জিনিসপত্র ইংল্যান্ডে নিয়ে যায়, যেমন মোগল সাম্রাজ্যে আকবরের সময় তৈরি করা ময়ূর সিংহাসন। পাঞ্জাবের এই এরিয়াতে ছিল কোহিনূর হীরা। 1849 খ্রিস্টাব্দে পাঞ্জাব এরিয়া দখল করার পর এখান থেকে কোহিনূর হীরা নিয়ে
ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়। এইরকম আরো বিভিন্ন জিনিস ভারত থেকে তুলে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়, ফলে ওভারঅল ভারতের অ্যাসেট কমে যায়। আরো আছে, ইংরেজরা এই বিভিন্ন এরিয়ার শাসন নিজেদের হাতে নিয়ে নেওয়ায় বিভিন্ন এরিয়া থেকে জমিদার, রাজা ও তালুকদার তাদের ক্ষমতা ও কর আদায়ের অধিকার হারিয়ে যায়, ফলে তাদের আয়ের স্রোত নষ্ট হয়ে যায়। মানে তাদের আর ডাইরেক্ট কোনো ইনকাম হতো না। ব্রিটিশ কোম্পানি মাসিক বা বার্ষিক যে পয়সা দিত সেটা দিয়েই তার রাজ্য চালাতে হতো। ফলে ওই সমস্ত জমিদার বা তালুকাদার বা রাজাদের উপর ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদেরও আয়ের স্রোত নষ্ট হয়ে যায়। যেমন রাজদরবারের বিভিন্ন রাজকর্মচারী, তার পাশাপাশি রাজদরবারে বিভিন্ন সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ, বিভিন্ন চিত্রশিল্পী, হস্তশিল্পী, ওই রাজদরবারের লাঠিয়াল এবং ওই রাজা বা ওই জমিদারের দ্বারা দানপ্রাপ্ত বিভিন্ন মানুষজন, তারা সবাই এই আর্থিক সংকটের সম্মুখীন হয়। রাজা বা জমিদার বা তালুকদারের ডাইরেক্ট আয়ের সোর্স বন্ধ হয়ে যাওয়ায় এই রাজার উপর ডিপেন্ডেন্ট রাজদরবারের যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের আয়ের স্রোত নষ্ট হয়ে যায়। উদাহরণস্বরূপ ডালহৌসি যখন গভর্নর জেনারেল হিসেবে ছিল তখন বোম্বে এরিয়াতে নতুন একটি কমিশন এনেছিলেন, ইনাম কমিশন। এই কমিশনের ফলে বোম্বে এরিয়া থেকে প্রায় 20,000 মতো জমিদারের জমিদারি বাজেয়াপ্ত হয়ে যায়। এখন কৃষির জন্য বিভিন্ন রকমের ট্যাক্স আরোপ হলেও এর পাশাপাশি আরো বিভিন্ন রকমের ট্যাক্স সাধারণ মানুষদের উপর আরোপ হয়, যার জন্য সাধারণ মানুষজন আরো বেশি করে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যেমন কৃষির পাশাপাশি আরো বিভিন্ন রকম ট্যাক্স ছিল। গোচারণ কর, মানে পশু পাখি চড়ালে বা পুষলে তার উপর ট্যাক্স দিতে হবে। এছাড়া ছিল বন কর, অর্থাৎ বন বা বাগান করলে তাতে ট্যাক্স দিতে হবে। খাদ্যদ্রব্য কর, অর্থাৎ খাবার দাবার কিনতে গেলে তাতেও ট্যাক্স দিতে হবে। বাড়ি ঘরের জন্য কর ছিল, মানে আমার যদি বাড়ি থাকে বা আমি বাড়ি তৈরি করতে যাই সেক্ষেত্রে আমাকে কর দিতে হবে। আমি আমার জায়গাতে বাড়ি করব তার জন্য আমাকে কর দিতে হবে। এছাড়া ছিল খেয়াঘাট কর, মানে নদী পারাপার করার জন্য আমি যদি নৌকা দিয়ে নদী পারাপার হই সেক্ষেত্রে আমাকে কর দিতে হবে। এছাড়াও ছিল চৌকিদারি ট্যাক্স, রোড ট্যাক্স, যানবাহন কর ইত্যাদি। আর এই সমস্ত বিভিন্ন কিছুর জন্যই ভারতের বিভিন্ন এরিয়াতেই 1757 খ্রিস্টাব্দের পর থেকেই ছোটখাটো করে কৃষক বিদ্রোহ শুরু হয়ে যায়। ভারতের বিভিন্ন এরিয়াতে কোথায় কোথায় মেইন কৃষক বিদ্রোহ হয়েছিল তা নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও তৈরি করেছি, সেটা দেখতে পারো। এখন এই সমস্ত কর তো হলো, এর পাশাপাশি বিভিন্ন জায়গার জমিদার বা তালুকাদার বা রাজারা বিভিন্ন মন্দির ও মসজিদে দান করতেন। ইংরেজরা ওই সমস্ত মন্দির বা মসজিদে দান করা সেটা বন্ধ করে দেয়। ইংরেজরা বলে যে রাজারা বা জমিদাররা যদি দান করতে যায় তাহলে শুধু চার্চে দান করতে পারে। ফলে ওই সমস্ত জমিদারদের দানে যে সমস্ত মন্দির, মসজিদ বা শিক্ষা প্রতিষ্ঠান চলতো সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর অবস্থা দুর্বল হয়ে পড়ে এবং সেখানে যে সমস্ত ব্যক্তিরা কাজবাজ করত তাদের অবস্থাও করুণ হয়ে পড়ে। ইংরেজদের এই কর তোলার ফলে মানুষের আর্থিক অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়ে যে মানুষজন ভিক্ষা করে তাদের জীবনযাপন চালাতো। আর এই ভিক্ষাবৃত্তি শুধুমাত্র সাধারণ মানুষজন করতো না, বিভিন্ন রাজ পরিবারের সদস্যরাও ভিক্ষা করে তাদের জীবনযাপন চালাতো। বিভিন্ন অভিজাত পরিবারের পুরুষ ও মহিলারা লজ্জার ভয়ে রাতের বেলায় ভিক্ষা করতে বেরোতেন। তো যেমনটা বললাম যে এই সমস্ত বিভিন্ন অর্থনৈতিক কারণের জন্যই ভারতবাসীদের ভেতর সব থেকে বেশি ক্ষোভের সৃষ্টি হয় এবং সেটা 1857 খ্রিস্টাব্দে গিয়ে আলটিমেটলি মহাবিদ্রোহের রূপ নেয়। এবারে আসি সামাজিক কারণে। কোম্পানির লোকজন একদম শুরু থেকেই ভারতের আচার অনুষ্ঠান ও রীতিনীতিকে একটা ঘৃণার চোখে দেখতো। তাদের চোখে আমরা ভারতবাসীরা ছিলাম অসভ্য, বর্বর, অশিক্ষিত, অভদ্র ইত্যাদি। সৈয়দ গোলাম হোসেনের লেখা একটি বই আছে সিয়ার উল মুতাখেরিন। এখানে বলা হয় যে ইংরেজরা ভারতীয়দের সংস্পর্শ বর্জন করে চলতো, মানে ভারতীয়রা ইংরেজদের গায়ের কাছাকাছি আসবে বা তাদের স্পর্শ করবে এটা তারা এলাও করতো না। বলা হয় যে 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হওয়ার সময় অস্পৃশ্যতার যে একটা প্রভাব ছিল সেটা বিস্তারের পেছনে এটা একটা বড় কারণ যে ইংরেজরা ভারতীয়দের সংস্পর্শ বর্জন করে চলতো। এরপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনে যে সমস্ত নিয়োগ হতো সেখানে উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ করা হতো না, কারণ ইংরেজরা মনে করতো যে ভারতীয়রা অযোগ্য আর দুর্নীতিগ্রস্ত। ভারতে যে সমস্ত ইংরেজ ক্লাব ছিল সেই সমস্ত ক্লাবের দরজার বাইরে একটা নোটিশ টাঙানো থাকতো যে কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ, মানে তারা ভারতীয়দের কুকুরের সাথে তুলনা করত। আগ্রাতে একজন ম্যাজিস্ট্রেট ছিল, এই যে এই এরিয়াটা হলো আগ্রা, এই আগ্রাতে একজন ম্যাজিস্ট্রেট ছিল, তিনি তার এরিয়াতে একটি আদেশ জারি করেছিলেন যে ভারতীয়দের সামনে যে কোনো ইংরেজ আসুক না কেন সেই ইংরেজ বাচ্চা হতে পারে, বয়স্ক হতে পারে, পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, যে কোনো ইংরেজ ব্যক্তি
যে কোনো ভারতবাসীর সামনে এলে ওই ভারতবাসী যেন ওই ইংরেজকে সেলাম জানায়। মানে একজন ভারতবাসী সে যেই হোক না কেন, বাচ্চা, বুড়ো, মহিলা, তালুকাদার, জমিদার, সাধারণ মানুষ, রাজা, উচ্চশিক্ষিত সমাজের গণ্যমান্য ব্যক্তি, সে যেই হোক না কেন, যে কোনো ভারতীয় তার সামনে যদি যে কোনো একজন ইংরেজ চলে আসে, সে বাচ্চা হোক, বুড়ো হোক, মহিলা হোক, যেই আসুক না কেন, তাকে সেলাম করতে হবে। এইরকম একটা নিয়ম আগ্রার ম্যাজিস্ট্রেট তার এরিয়াতে লাগু করেছিল। এবার একটু আগে যেমন বললাম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজন ভারতের নিয়োগের ক্ষেত্রে উচ্চ পদে ভারতীয়দের নিয়োগ করতো না। যদিও 1833 খ্রিস্টাব্দে যে সনদ আইন আনা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ এই সবকিছুকে বাদ দিয়ে যোগ্যতার ভিত্তিতে ভারতের ভেতর যেখানে যাকে প্রয়োজন সেখানে নিয়োগ করতে হবে, সে ভারতীয় হোক বা ইংরেজ হোক। কিন্তু ইংরেজরা বিভিন্ন ভাবে এই নিয়মটাকে ভায়োলেট করে এবং ভারতীয়দের বেশি উচ্চ পদে দিত না। তার পেছনে কারণ কি ছিল? ওই যে বললাম যে ইংরেজরা ভারতীয়দের অযোগ্য আর দুর্নীতিগ্রস্ত বলে মনে করত। আর এর পাশাপাশি তাদের একটা চিন্তা ছিল যে ভারতীয়দের যদি আমরা উচ্চ পদে রাখি তাহলে তারা আমাদের সমান সমান লেভেলে চলে আসবে, আর যখনই ভারতীয়রা আমাদের সমান সমান লেভেলে চলে আসবে তখন সে কিন্তু আমাদের পলিসিটা বুঝে যাবে, আমাদের ইন্টারনাল পলিসি বুঝে যাবে এবং ইনডাইরেক্টলি সে তখন আমাদের উপর বিভিন্ন নিয়ম কানুন খাটাতে পারে। এই জন্য তাদেরকে আমাদের সমান সমানে আসানো যাবেই না। একজন ভারতীয়কে যদি আমি আমার লেভেলে নাই রাখতে পারি তাহলে সে কিন্তু আমার সম্পর্কে আমার ভিতরের জিনিসপত্র জানতে পারবে না। এই বুঝেও ইংরেজরা ভারতীয়দের উচ্চ পদে রাখতে চাইতো না। প্রশাসনিক দিক থেকে ভারতীয়দের শুধুমাত্র ডেপুটি কালেক্টর পোস্ট পর্যন্তই রাখা হতো। এছাড়া ইংরেজরা ভারতের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটাকে চেঞ্জ করেছিল ইংলিশ। মানে সরকারি সমস্ত কাজকর্ম সবকিছুই হবে ইংলিশে। ফলে বিভিন্ন রাজকর্মচারী যারা তাদের লোকাল ল্যাঙ্গুয়েজে রাজকার্য পরিচালনা করতেন বা রাজ্যের বিভিন্ন কাজ করতেন, তারা যোগ্য হওয়া সত্ত্বেও ইংরেজদের আন্ডারে সেই কাজটা করতে পারতো না। এছাড়া ইংরেজরা বিভিন্ন কৌশল করে নিম্ন স্তরের কাজের ক্ষেত্রে এমন ভাবে নিয়ম কানুন সেট করে রাখে যে ওই সমস্ত নিম্ন স্তরের যে সমস্ত কর্মীরা আছে, যেমন বিভিন্ন পুলিশ ও বিভিন্ন অফিসের ছোটখাটো কর্মী, তারা বাধ্য হয়েই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়তো এবং এক প্রকার বাধ্য হয়েই সাধারণ মানুষদের সাথে খারাপ ব্যবহার করতো ও তাদের উপর অত্যাচার চালাতো। এখন আমি জানি না যে এটা বলা ঠিক হবে কিনা, বর্তমানে দেখা যায় যে বিভিন্ন পুলিশ সাধারণ মানুষদের সাথে খারাপ ব্যবহার করে এবং মানুষজনের ওই পুলিশদের উপর একটা খারাপ চিন্তা ভাবনা তৈরি হয়ে গেছে। এখন পুলিশদের কাছে ওপর থেকে প্রেসার থাকে বলেই পুলিশদের সাথে সাধারণ মানুষের একটা খারাপ সম্পর্ক তৈরি হয়ে গেছে। আমি বলছি না যে সিস্টেমটা এরকমই, হয়তো সিস্টেমটা এইরকমই, তার জন্যই পুলিশরা এইরকম করে। না হলে পুলিশদের যদি উপর থেকে প্রেসার না থাকে তাহলে আমাদের মনে হয় যে সাধারণ মানুষের সাথে এই সম্পর্কটা খারাপ হবে না। তো যাই হোক, আমরা ওই 1857 খ্রিস্টাব্দের ঘটনায় আসি। ইংরেজরা বিভিন্ন পুলিশ ও বিভিন্ন কর্মচারীদের উপর এই সমস্ত বিভিন্ন নিয়ম কানুন প্রয়োগ করত। আর এই সমস্ত নিয়ম কানুন প্রয়োগের ফলে কোম্পানির একটা ইনডাইরেক্ট সুবিধা ছিল। সাধারণ মানুষজন কিন্তু দেখতো না যে পুলিশ কিসের জন্য বা কোনো অফিসার কিসের জন্য ওই সমস্ত সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার করছে। তারা দেখতো যে একজন পুলিশ আমার সাথে খারাপ ব্যবহার করছে বা একজন অফিসার আমার সাথে খারাপ ব্যবহার করছে, ফলে আমার তার উপর রাগটা হবে। কোম্পানি বিভিন্ন নিয়ম করে পুলিশদের সাথে সাধারণ মানুষের একটা ঝামেলা বাঁধিয়ে দেয়। কোম্পানি মনে করতো যে ওই পুলিশ বা কর্মচারীদের জন্য যদি সাধারণ মানুষের সাথে তাদের ঝামেলা হয় সেক্ষেত্রে সাধারণ মানুষ ওই পুলিশ ও অফিসারদের উপরই ক্ষিপ্ত হবে। ওই পুলিশ বা অফিসারের উপরে যে আরো কেউ আছে সেই সম্পর্কে তারা জানতেও পারবে না, ফলে উপর পর্যন্ত আন্দোলনও হবে না। তো এইরকম বিভিন্ন সামাজিক কারণ ছিল। তবে এর পাশাপাশি কিছু কাজ ইংরেজরা সমাজের সংস্কার করার জন্য করেছিল, যেমন সতীদাহ প্রথার সমাপ্তি, বাল্য বিবাহের সমাপ্তি, নরবলিতে নিষেধাজ্ঞা লাগানো, বিধবাদের পুনর্বিবাহের সম্মতি জানানো। এই সমস্ত বিভিন্ন কাজ সামাজিক সংশোধনের জন্য ইংরেজরা করেছিল। কিন্তু সমাজের বেশিরভাগ লোকজনই এই সংশোধনটাকে মেনে নিতে পারেনি। সমাজের বেশিরভাগ মানুষজনই এই সমস্ত বিভিন্ন প্রথার সাথে প্রচলিত ছিল। ফলে এই সমস্ত জিনিসের নিষেধাজ্ঞা লাগানো মানে তারা ভাবতো যে ইংরেজরা আমাদের সামাজিক আচার অনুষ্ঠানে ব্যাঘাত ঘটাতে চাইছে, আর এই জন্যও সমাজের বহু মানুষ ইংরেজদের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে। তো রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ আর সামাজিক কারণ কি কি ছিল সেটা তো দেখলাম। এবার এরপরে আরো বিভিন্ন কারণ আছে, যেমন ধর্মীয় কারণ, সামরিক কারণ এবং ইনস্ট্যান্ট কারণ। এগুলো নিয়ে আমরা এর পরের ভিডিওতে গিয়ে আলোচনা করব, কারণ অলরেডি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এরপরে আরো আলোচনা করতে গেলে আরো বড় হয়ে যাবে।